আসসালামু আলাইকুম। আমি ফারহানা গুলজার, প্রভাষক, ইতিহাস বিভাগ, ওমর গনি এমএএস কলেজ, চট্টগ্রাম থেকে আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ক্লাসটি একাদশ শ্রেণী মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য। বিষয় ইতিহাস প্রথম পত্র, অধ্যায় প্রথম। অধ্যায়টির নাম হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা। পাঠের ধারাবাহিকতায় আজকে থাকছে ইঙ্গো ফরাসি যুদ্ধ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল ইঙ্গো ফরাসি যুদ্ধ। আজকে এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এর শিক্ষণফলটি হচ্ছে এই পাঠের পরে তোমরা ভারতবর্ষে ইঙ্গো ফরাসি কর্ণাটকের যুদ্ধ বর্ণনা করতে পারবে। তো এটি কর্ণাটকের যুদ্ধ 3 বার হয়েছিল। তো ছোট ছোট কিছু প্রশ্নের মাধ্যমে, জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নের মাধ্যমে আমরা ইঙ্গো ফরাসি যুদ্ধ সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, ফরাসিরা কখন ভারতবর্ষে আগমন করেছিল? ফ্রান্সের অধিবাসীরা ইতিহাসে ফরাসি নামে পরিচিত। ভারতবর্ষে ফরাসিদের আগমন ঘটেছিল সবার শেষে। 1664 খ্রিস্টাব্দে চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী বলভিয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সম্রাট লুই ব্যবসার জন্য এই কোম্পানিকে 30 লক্ষ টাকা ঋণ হিসেবে প্রদান করেছিলেন ব্যবসা করার জন্য। তো এভাবেই ফরাসিরা ভারতবর্ষে আগমন করেছিল। তাহলে আবার একটু বলছি আমি। ভারত উপমহাদেশে ইংরেজরা যখন মশলা, সুগন্ধি দ্রব্য এবং মসলিন কাপড় এই 3টি বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ভাস্কো দা গামার দেখানো জলপথ দিয়ে যখন ভারতবর্ষে তারা আসে, সেই সময়েই ভারতবর্ষে বিভিন্ন ইউরোপীয় জাতি আগমন ঘটেছিল। তো ইংরেজরা যেমন আগমন করেছিল এখানে ব্যবসা বাণিজ্যের জন্য, ঠিক তেমনি ফরাসিরাও এখানে ব্যবসা বাণিজ্যের জন্যই এসেছিল। তবে তারা এসেছিল সবার পরে। সেই সবার পরে এসেছিল সালটি হচ্ছে 1664 খ্রিস্টাব্দ। ফ্রান্সের চতুর্দশ লুই তার অর্থমন্ত্রী পলভিয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সম্রাট লুই এই কোম্পানিকে 30 লক্ষ টাকা দিয়েছিলেন ভারতবর্ষে এসে ব্যবসা করার জন্য। এভাবেই ভারতবর্ষে ফরাসিদের আগমন। ফরাসিরা কেন ভারতবর্ষে ইংরেজদের মতো আধিপত্য বিস্তারে ব্যর্থ হয়েছিল? প্রশ্নটি বুঝো যে ইংরেজরা কিন্তু আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু ফরাসিরা কেন ইংরেজদের মতো সেরকম আধিপত্য তারা বিস্তার করতে পারেনি। তো ইউরোপের অন্যান্য শক্তির মতো ফরাসিরাও ভারতবর্ষে বাণিজ্যের পাশাপাশি সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকে। তো একই স্বপ্ন দেখা দু জাতি হচ্ছে ফরাসি এবং ইংরেজরা। দুজনই যখন একই স্বপ্ন দেখে, তাহলে অবশ্যই তাদের ভিতর সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। কিন্তু ইংরেজরা উন্নতর সামরিক শক্তি, কূটকৌশল, ষড়যন্ত্রের মাধ্যমে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখল করে নিয়েছিল। এছাড়াও 1757 সালে ঐতিহাসিক পলাশের যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর ইংরেজরা ফরাসিদের চন্দননগর এবং 1760 সালে পন্ডিচেরি বাণিজ্যিক কুঠিটি দখল করে নেয়। এরপর 3টি দাক্ষিণাত্যের কর্ণাটকের যুদ্ধে ফরাসিরা পরাজিত হয়ে ভারতবর্ষ থেকে বিতাড়িত হয়। তাহলে নিশ্চয়ই তোমরা ঘটনাটি বুঝতে পেরেছ যে কেন ফরাসিরা ইংরেজদের মতো ভারতে আধিপত্য বিস্তার করতে পারেনি। কারণ ইংরেজরা যেমন ভারতে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখেছিল, ফরাসিরাও একই স্বপ্ন দেখেছিল। এ কারণে তাদের দুটি জাতির মধ্যে সংঘর্ষ হয়েছিল বিভিন্ন সময়ে। কিন্তু ইংরেজদের ছিল উন্নত সামরিক শক্তি, তারা কূটকৌশলেও পারদর্শী ছিল এবং যখন ষড়যন্ত্র করার প্রয়োজন পড়েছিল তারা তখন ষড়যন্ত্রও করেছিল। এসব করে তারা ভারতের শাসন ক্ষমতাটাই দখল করে নিয়েছিল নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর। তো
শুধু নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলার শাসনভার গ্রহণ করেই ইংরেজরা ক্ষান্ত হয়নি, তারা 3টি যুদ্ধের মাধ্যমে ফরাসিদেরকে কিন্তু পরাজিত করে ভারতবর্ষ থেকে বিতাড়িত করে। আর সেই 3টি যুদ্ধই কিন্তু আজকে আমাদের আলোচনার প্রধান বিষয়। আর এই 3টি যুদ্ধ হচ্ছে কর্ণাটকের প্রথম যুদ্ধ, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ, আর হচ্ছে কর্ণাটকের তৃতীয় যুদ্ধ। তো এই যুদ্ধগুলো সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটু দেখে নিব এখন ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের প্রাক্কালে ভারতের অবস্থাটা কেমন ছিল। তাহলে এটাও একটি প্রশ্ন যে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের প্রাক্কালে ভারতের অবস্থা কেমন ছিল। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা কিন্তু খুব শোচনীয় হয়ে পড়ে। কারণ হচ্ছে মুঘল সাম্রাজ্যের দুর্বলতা। মুঘল সাম্রাজ্যের এই দুর্বলতার সুযোগ নিয়েই পারস্যের সম্রাট নাদির শাহ 1739 সালে তিনি ভারতবর্ষ আক্রমণ করেন। আর এই মুঘল সাম্রাজ্যের দুর্বলতার কারণেই দাক্ষিণাত্যে সুবাদার নিজামুল মুলক স্বাধীনতা ঘোষণা করেন। অর্থাৎ ভারতের যে দাক্ষিণাত্য সেখানকার যে শাসন করতেন স্থানীয়ভাবে তাদের বলা হতো সুবাদার নিজাম উল মুলক তিনিও স্বাধীনতা ঘোষণা করেন, যেহেতু মুঘল সাম্রাজ্য তখন দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু পতন উন্মুখ এই যে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে নিজামুল মুলক যখন স্বাধীনতা ঘোষণা করলেন, তখন বাজিরাওয়ের অধীনে মারাঠারা দাক্ষিণাত্যে তার সাথে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়। দাক্ষিণাত্যে সুবাদারের অধীনে কর্ণাট নামক একটি প্রদেশ ছিল, আর সেখানকার যে শাসনকর্তাদেরকে বলা হতো নবাব। তো এর রাজধানী ছিল আরকট। নবাব হচ্ছেন স্বাধীন শাসক। কর্ণাটকের রাজনৈতিক বিশৃঙ্খল অবস্থা এবং নিজাম ও মারাঠাদের সাথে সংঘর্ষে লিপ্ত থাকায় স্থানীয় রাজন্যবর্গ দাক্ষিণাত্যে ইংরেজ এবং ফরাসিরা যে বাণিজ্য বিস্তার করতে চাচ্ছে সে সম্পর্কে তারা সেখানে মনোযোগ দিতে পারেনি। দাক্ষিণাত্যের অসংহতি, পারস্পরিক বিবাদ ইংরেজ এবং ফরাসি বণিকদের এদেশে বাণিজ্য কুঠি স্থাপনের সুযোগ দান করেছিল। তাহলে যখন দাক্ষিণাত্যের শাসনকর্তারা যখন নিজেরাই বিভিন্ন কারণে দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়ে, সেই সুযোগেই কিন্তু ইংরেজ এবং ফরাসিরা সেখানে বাণিজ্য বিস্তার করতে উৎসাহী হয়ে ওঠে এবং নিজেদের মধ্যে সমস্যা বা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত থাকার কারণে সেই স্থানীয় রাজন্যবর্গ ইংরেজ এবং ফরাসিদের বাণিজ্য যে আগ্রাসনমূলকভাবে যে তারা বাণিজ্য বিস্তার করছে সে ব্যাপারে তারা মনোযোগ দিতে পারেনি। যখন মনোযোগ দিতে যায় তখনই কিন্তু যুদ্ধের সূত্রপাত হয়, কর্ণাটকে যুদ্ধের সূত্রপাত হয়। তো পরপর 3বার ইংরেজ এবং ফরাসিরা কর্ণাটকে পরস্পরের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। কর্ণাটের রাজনৈতিক বিশৃঙ্খলা এবং মারাঠাদের সাথে সংঘর্ষে লিপ্ত থাকায় ইংরেজরা কার নেতৃত্বে অগ্রসর হয়েছিল? ক্লাইভের নেতৃত্বে। আর ফরাসিরা অগ্রসর হয়েছিল ডুপ্লের নেতৃত্বে। এই দুটি নাম ইতিহাসে কিন্তু বিখ্যাত। ইংরেজ এবং ফরাসিদের দ্বন্দ্বে এই দুটি নাম বারবারই উঠে আসবে, ক্লাইভ এবং ডুপ্লে। ফরাসিদের সেনাপতি হচ্ছেন ডুপ্লে আর ইংরেজদের সেনাপতি হচ্ছেন লর্ড ক্লাইভ। তো এই হচ্ছে প্রথমে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা। তাহলে সংক্ষেপে যদি আমরা বলি যে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের প্রাক্কালে ভারতে মুঘল সাম্রাজ্যের ছিল পতন অবস্থা। তাদের দুর্বলতার কারণে দাক্ষিণাত্যের এক এক জায়গার শাসনকর্তারা স্থানীয় রাজন্যবর্গরা তারা স্বাধীনতা ঘোষণা করতে থাকে। নিজেরা বিভিন্ন কারণে নিজেদের ভিতরে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়। তাদের এই দ্বন্দ্বে লিপ্ত হওয়ার কারণে ইংরেজ এবং ফরাসিরা সেসব স্থানে বাণিজ্য বিস্তারের সাথে সাথে কীভাবে শাসন ক্ষমতায় অংশগ্রহণ করা যায়, দখল করা যায় সেদিকেও কিন্তু তারা মনোযোগী হয়ে ওঠে। আর এই মনোযোগী হতে গিয়েই ইংরেজরা ক্লাইভের নেতৃত্বে এবং ফরাসিরা ডুপ্লের নেতৃত্বে দাক্ষিণাত্যে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। এখন আমরা দেখব কর্ণাটকের প্রথম যুদ্ধটি ঠিক কিভাবে সংঘটিত হয়েছিল বা কিভাবে এর সূত্রপাত ঘটেছিল।
বাণিজ্য উপলক্ষে যে সমস্ত ইউরোপীয় জাতি ভারতে আগমন করে তাদের মধ্যে কেবল ইংরেজ এবং ফরাসি জাতি প্রাধান্য লাভ করে। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এই দুই জাতির বাণিজ্যিক প্রতিযোগিতা ভারতে সাম্রাজ্য স্থাপনের দ্বন্দ্বে পরিণত হয়। তো এই দ্বন্দ্ব কিভাবে দিনে দিনে আরও বাড়ে আসো আমরা দেখি। 1740 সালটি সমগ্র ইউরোপের রাজনৈতিক ইতিহাসের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই সময় ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ আরম্ভ হয়েছিল। তো অস্ট্রিয়ার যে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ শুরু হয় এর প্রভাব কিন্তু আচ্ছা আরেকটু বলে রাখি, এই যুদ্ধটি হয়েছিল ইংরেজ এবং ফরাসিদের মধ্যে, অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ। তো যেহেতু অস্ট্রিয়ায় ইংরেজ এবং ফরাসিরা যুদ্ধে লিপ্ত, সেহেতু এর প্রভাব ভারতবর্ষে বাণিজ্য বিস্তার এবং সাম্রাজ্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত উভয়ের মধ্যে যে পড়বে একথার বলার অবকাশ রাখে না। 1745 সালে ইংরেজরা ফরাসি অধিকৃত পন্ডিচেরি দুর্গ আক্রমণ করতে চায়। ফরাসিদের একটি দুর্গ ছিল পন্ডিচেরি দুর্গ, এই দুর্গটি 1745 সালে ইংরেজরা আক্রমণ করতে চায়। তারা আক্রমণ করতে চাইলে কর্ণাটকের যিনি নবাব ছিলেন আনোয়ার উদ্দিন, তিনি ইংরেজদেরকে বাধা দেন। তবে আনোয়ার উদ্দিনকে বাধা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন ফরাসি সেনাপতি ডুপ্লে। অর্থাৎ ফরাসিদেরই দুর্গ সেটি ছিল পন্ডিচেরি, এটি ইংরেজরা আক্রমণ করবে, কিন্তু কর্ণাটকের নবাব ইংরেজদেরকে বাধা দেন। 1747 সালে ফরাসিরা মাদ্রাজ দখল করে নেয়, কিন্তু তা সত্ত্বেও উপযুক্ত দামের বিনিময়ে ফরাসি নৌসেনাপতি লা বুরদান তা ইংরেজদের দিয়ে দেওয়ার প্রস্তাব করেন। লা বুরদান হচ্ছেন নৌসেনাপতি, তিনি মাদ্রাজের যেই দুর্গটি দখল করেছিল সেটি ইংরেজদের কাছে এক কথায় বিক্রি করতে চাইলেন, উপযুক্ত দামের বিনিময়ে দিয়ে দেওয়া মানে বিক্রি করতে চাইলেন, কিন্তু ডুপ্লে তা কিন্তু প্রত্যাখ্যান করে দেন। মাদ্রাজ ফরাসিদের অধীনেই তিনি রেখে দেন। মাদ্রাজের উপর ফরাসিদের দখল মাদ্রাজের নবাব মেনে নিতে পারেননি। অর্থাৎ মাদ্রাজ দখল করে নিয়েছিল 1747 সালে ফরাসিরা। তো মাদ্রাজের নবাব যিনি, তিনি অবশ্যই এটি পছন্দ করবেন না। তার মাদ্রাজ যদি ফরাসিরা দখল করে নিয়ে যায় তিনি ফরাসিদের বিপক্ষেই থাকবেন, কিন্তু ফরাসিদের নৌসেনাপতি লা বুরদানের ইচ্ছা ছিল এটি ইংরেজদের কাছে তারা বিক্রি করবেন, কিন্তু ডুপ্লে সেটি ইংরেজদেরকে বিক্রি করতে রাজি হননি। ফরাসিরা মাদ্রাজের উপর ফরাসিদের দখল মাদ্রাজের নবাব মেনে না নিয়ে ফরাসিদের বিরুদ্ধে তিনি যুদ্ধ অভিযান চালান, কিন্তু যুদ্ধ অভিযান চালিয়েও খুব একটি লাভ হয়নি, তিনি পরাজিত হয়েছিলেন। মাদ্রাজ দখল করে নিয়ে গেল ফরাসিরা, মাদ্রাজের নবাব আবার ফরাসিদের আক্রমণ করে তিনি পরাজিত হন। তো এর পরপরই ডুপ্লে কাল বিলম্ব না করে ইংরেজদের সেন্ট ডেভিড দুর্গ আক্রমণ করেন, কিন্তু ইংরেজদের এই দুর্গটি দখল করতে ডুপ্লে ব্যর্থ হন। দুর্গটির নাম হচ্ছে সেন্ট ডেভিড। ইংরেজরাও তখন ফরাসিদের পন্ডিচেরি দুর্গ আক্রমণ করে, কিন্তু ইংরেজরা ফরাসিদের কাছে পরাজিত হয়। তো দেখো, ঘটনাগুলোর মধ্যে গণ্ডগোল করার কিছু নেই। মাদ্রাজ দখল করে নিয়েছিল ফরাসিরা, উপযুক্ত দামের বিনিময়ে ফরাসি নৌসেনাপতি লা বুরদান এটা ইংরেজদের কাছে বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু ডুপ্লে সেটি প্রত্যাখ্যান করে দেন। তো মাদ্রাজ দখল করে নেওয়ার পরে মাদ্রাজের নবাব ফরাসিদেরকে আক্রমণ করেন আবার, কিন্তু তিনি পরাজিত হন। মাদ্রাজকে মাদ্রাজের নবাবকে সমর্থন করেছিলেন ইংরেজরা। এ কারণে ডুপ্লে কাল বিলম্ব না করে ইংরেজদের সেন্ট ডেভিড দুর্গ আক্রমণ করেন, কিন্তু সে এটি দখল করতে ব্যর্থ হয়। তো ডুপ্লে ইংরেজদের দুর্গ দখল করতে ব্যর্থ হয়, আবার ইংরেজরা ফরাসিদের পন্ডিচেরি দুর্গ আক্রমণ করে, সেখানেও তারা দখল করতে পারেনি। খেয়াল করো, ফরাসিরা ইংরেজদের সেন্ট ডেভিড দুর্গ দখল করতে পারেনি, আবার ইংরেজরাও ফরাসিদের পন্ডিচেরি দুর্গ দখল করতে পারেনি।
তো কেউ কারো দুর্গ দখল করতে পারেনি। এক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কারো জয়ও হয়নি, কারো পরাজয়ও হয়নি। তো যুদ্ধ যেহেতু চলছিল, এই যুদ্ধটা আর তখন তারা চালিয়ে নিতে ইচ্ছুক ছিল না। শেষ পর্যন্ত 1748 সালে ইউরোপে আয়লা চ্যাপেল এর সন্ধি দ্বারা প্রথম কর্ণাটকের যুদ্ধের সমাপ্তি ঘটে। খেয়াল করে যদি তোমরা পড়ো বা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু এখানে কঠিন কোনো কিছুই নেই। আমি 2 বা 3 বার করে এই ঘটনাটা বললাম, তোমরাও বারবার করে শুনবে, খুব ইজিলি এই ঘটনাটা তোমরা বুঝে যাবে। এরপর আসো, কর্ণাটকে দ্বিতীয় যুদ্ধের বর্ণনা দাও। আমি বারবার তোমাদের বলি, যেহেতু তোমরা 4 নাম্বারের উত্তর প্রদান করবে সর্বোচ্চ, এক্ষেত্রে তোমাদের একসাথে এতগুলো আসবে না, কিন্তু আলোচনার সুবিধার্থে আমি কর্ণাটকের প্রথম যুদ্ধ, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ, এই দুটি কিন্তু আজকে আলোচনা করছি। তো প্রথম যুদ্ধ আসলে প্রথম যুদ্ধের বর্ণনা দিয়ে দিবে, দ্বিতীয় যুদ্ধ আসলে দ্বিতীয় যুদ্ধের বর্ণনা দিয়ে দিবে। এখন আসো, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধটি কীভাবে হয়েছিল সেটি আমরা দেখি। কর্ণাটকের প্রথম যুদ্ধের পর ফরাসি সেনাপতি ডুপ্লে উপলব্ধি করেন যে ভারতবর্ষে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় তারা ইংরেজদের চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন। ইংরেজরা একের পর এক বিভিন্ন স্থানে কুঠি দুর্গ নির্মাণ করেই চলছে। তাই ডুপ্লে দাক্ষিণাত্যের দিকে মনোনিবেশ করেন। তোমাদের নিশ্চয়ই স্মরণে আছে বা খেয়াল করেছো যে দাক্ষিণাত্যে কিন্তু স্থানীয় রাজন্যবর্গ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত ছিল। এ কারণে ডুপ্লেও চেয়েছিলেন সেই গোলযোগপূর্ণ স্থানে বা বিরোধপূর্ণ স্থানে গিয়ে সেটিকে বিশৃঙ্খলার সুযোগে সেটিকে দখল করে নেওয়া। তো 1748 সালে হায়দ্রাবাদের নিজাম তার মৃত্যুর পর সিংহাসন দখল নিয়ে পুত্র নাসির জং এবং দৌহিত্র মুজাফফর জংয়ের মধ্যে সংঘর্ষ বাধে। তাহলে 1748 সালে হায়দ্রাবাদের যিনি শাসনকর্তা ছিলেন তাকে বলা হতো নিজাম। তার মৃত্যুর পর কে সিংহাসনের অধিকারী হবে এটি নিয়ে তার ছেলে নাসির জং এবং তার নাতি দৌহিত্র মুজাফফরের মধ্যে সমস্যা দেখা দেয় বা বিরোধ দেখা দেয়। অন্যদিকে কর্ণাটকেও একই সময়ে নবাবের পদ নিয়ে আনোয়ার উদ্দিন এবং পূর্ববর্তী নবাবের জামাতা চাঁদ সাহেবের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। তাহলে কর্ণাটক এবং হায়দ্রাবাদ এই দুই জায়গাতেই সিংহাসনের উত্তরাধিকার নিয়ে সমস্যা দেখা দিয়েছিল তখন। এবার আসো আমরা দেখি ইংরেজরা কাকে সমর্থন করেছিল এবং ফরাসিরা কাকে সমর্থন করেছিল। ডুপ্লে মুজাফফর জং এবং চাঁদ সাহেবকে সমর্থন করে, তাহলে স্বাভাবিকভাবেই নাসির জং এবং আনোয়ার উদ্দিনকে সমর্থন করবে ইংরেজরা। আবার খেয়াল করো, ডুপ্লে সমর্থন করেছিল মুজাফফর জং এবং চাঁদ সাহেবকে, আর ইংরেজরা স্বাভাবিকভাবেই ফরাসিদের বিপক্ষে গিয়ে নাসির জং এবং আনোয়ার উদ্দিনকে সমর্থন করে। ফলে কর্ণাটক নিয়ে দ্বিতীয়বারের মতো উভয় পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধের প্রথম দিকে আনোয়ার উদ্দিন ফরাসিদের হাতে নিহত হন। ফলে চাঁদ সাহেব কর্ণাটকে নবাব হলেন। যেহেতু আনোয়ার উদ্দিন এবং চাঁদ সাহেবের মধ্যে কর্ণাটকের সিংহাসনে বসা নিয়ে সমস্যা ছিল, যেহেতু যুদ্ধে আনোয়ার উদ্দিন ফরাসিদের হাতে নিহত হলেন, তাহলে চাঁদ সাহেবের সামনে প্রতিদ্বন্দ্বী আর কেউ রইল না, সে কারণে তিনি কর্ণাটকের নবাব হন। অন্যদিকে আনোয়ার উদ্দিনের ছেলে ইংরেজদের ত্রিচিনোপল্লীতে আশ্রয় নেন। ইংরেজদের একটি দুর্গ ত্রিচিনোপল্লী, আনোয়ার উদ্দিনের ছেলে গিয়ে সেখানে আশ্রয় নেন, ইংরেজদের কাছে গিয়ে তিনি আশ্রয় নেন। যেহেতু তার বাবা মারা গেল যুদ্ধে, সে কারণে সে স্বভাবতই ইংরেজরা যেহেতু তাকেই সমর্থন করছিল, এ কারণে সে ইংরেজদের ত্রিচিনোপল্লীতে গিয়ে আশ্রয় নিয়েছিল। অন্যদিকে হায়দ্রাবাদে আততায়ীর হাতে নাসির জং নিহত হলেন। তিনি নিহত হলে মুজাফফর জং ডুপ্লের সহায়তায় সিংহাসনে বসেন। তাহলে দুই দিকে দুইজন প্রতিযোগী নিহত হয়ে গেলেন, তাহলে যারা বেঁচে রইলেন তারাই সিংহাসনে বসলেন। ফরাসিদের সহায়তায় মুজাফফর জং সিংহাসনে বসলেন, হায়দ্রাবাদের সিংহাসনে বসলেন। কিন্তু এর কিছুকাল পর মুজাফফর জংয়েরও মৃত্যু হয়। তখন ফরাসি সেনাপতি বুশি মৃত নিজামের পুত্র মালাবত জংকে সিংহাসনে বসায় এবং ফরাসি বাহিনীও হায়দ্রাবাদে অবস্থান করতে থাকে। এভাবে দাক্ষিণাত্যে ফরাসিরা আধিপত্য বিস্তার করে।
এরপর আসো চাঁদ সাহেব ইংরেজদের আশ্রয়ে থাকা মুহাম্মদ আলীকে ত্রিচোনপল্লীতে অবরোধ করে বসলে ইংরেজ ফরাসিদের বিরুদ্ধে মরিয়া হয়ে ওঠে। তাহলে আনোয়ার উদ্দিনের যে ছেলে ছিল মোহাম্মদ আলী, তিনি আশ্রয় ছিলেন ইংরেজদের ত্রিচোনপল্লীতে। তো চাঁদ সাহেব কী করলেন, সেই ত্রিচোনপল্লীকে অবরোধ করে বসলেন। ফলে ইংরেজরাও ফরাসিদের বিরুদ্ধে মরিয়া হয়ে ওঠে। এ সময় দুর্ধর্ষ ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের আবির্ভাব ঘটে। তিনি তার রণকৌশল দিয়ে খুব সহজে ফরাসিদের পরাজিত করে ফেলেন। এতদিন কিন্তু ফরাসিদের পরাজিত করতে পারেনি ইংরেজরা, কিন্তু রবার্ট ক্লাইভ এসে তার রণকৌশল দিয়ে ফরাসিদেরকে পরাজিত করেন। মোহাম্মদ আলীকে তারা কর্ণাটকের সিংহাসনে অধিষ্ঠিত করেন। ফরাসি সরকারের আদেশে ডুপ্লেকে জরুরি ভিত্তিতে ফ্রান্সে ফিরে যেতে হয়। যেহেতু ফরাসিরা এখানে পরাজিত হয়ে পড়ল এবং ফরাসিরা পরাজিত হলে মানে ডুপ্লেও পরাজিত হলেন, এ কারণে ফরাসি সরকার আদেশ দিয়ে ডুপ্লেকে ভারত উপমহাদেশ থেকে ফ্রান্সে ফিরিয়ে নিয়ে গেলেন। তো এই হচ্ছে গিয়ে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ কিভাবে শেষ হয়েছিল তার বর্ণনা। তো এরপরে কিন্তু আরও একটি যুদ্ধ হয়েছিল, কর্ণাটকের তৃতীয় যুদ্ধটি আমরা পরে আলোচনা করব। তিনটি যুদ্ধ একসাথে আলোচনা করলে হয়তো তোমাদের বুঝতে সমস্যা হবে, সে কারণে এটি আর আমি এখন আলোচনা করলাম না। এখানে আরেকটু বলে রাখি, 1750 সালে নাসির জং যখন আততায়ীর হাতে নিহত হয়েছিলেন, মুজাফফর জং ডুপ্লের সহায়তায় সিংহাসনে বসেন। মুজাফফর জং ডুপ্লের সহায়তার যে প্রতিদান, সেই স্বরূপ তাকে একটি জায়গির এবং প্রভূত পরিমাণ অর্থ দান করেছিলেন। এই কিন্তু নবাবরা তখন যেই ভুলটি করেছিলেন, তারা সিংহাসনে আসীন থাকার জন্য অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য যারা ফরাসিদেরকে সমর্থন করেছিলেন তারা ফরাসিদেরকে অর্থ দিতেন, আবার যারা ইংরেজদেরকে সমর্থন করেছিলেন বা ইংরেজদের থেকে সহায়তা নিয়েছিলেন, ইংরেজদেরকেও বিপুল অর্থ দিয়েছিলেন। এভাবেই কিন্তু ভারতীয় উপমহাদেশে স্থানীয় নবাবরাই নিজেদের দুর্বলতার কারণে, নিজেদের সামরিক শক্তির দুর্বলতার কারণে ইংরেজদেরকে এবং ফরাসিদেরকে অর্থ, প্রতিপত্তি, সুযোগ সুবিধা, জায়গির এসব প্রদান করে পরোক্ষভাবে তাদেরকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তাদের কিন্তু অনেক হাত ছিল। এটি কিন্তু তাদের শাসনের দুর্বলতাই প্রমাণ করে। তো এভাবেই ইংরেজরা ধীরে ধীরে ভারত উপমহাদেশে নিজেদের আধিপত্য বিস্তার করে পুরো ভারতবর্ষকে 200 বছরের শাসনের জাতাকলে ফেলে দিল। ইংরেজদের সাফল্য, ফরাসিদের ব্যর্থতা। ইংরেজদের সাফল্য ছিল তাদের রণকৌশল, ইংরেজদের সাফল্য ছিল তাদের শক্তিশালী সামরিক বাহিনী এবং শেষ পর্যন্ত লর্ড ক্লাইভের আগমন। আর ফরাসিদেরও ব্যর্থতা ছিল ইংরেজদের মতো। ফরাসিদের আর্থিক সংকট ছিল, ফরাসিরা রণকৌশলও ইংরেজদের চেয়ে অনেক পিছিয়ে ছিল। ইংরেজ সরকার ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ সরকারের পৃষ্ঠপোষক ছিল কোম্পানির কাজে, কিন্তু কোম্পানির কাজে সরকার কোনো হস্তক্ষেপ করতো না। কিন্তু ডুপ্লেকে দেখো তোমরা, এখনই আমি মাত্রই বললাম যে ডুপ্লেকে ব্যর্থতার কারণে ফরাসি সরকার জরুরি ভিত্তিতে দেশে নিয়ে গিয়েছিল। এভাবে বিভিন্ন কারণে দেখা গেল ইংরেজরা সাফল্য পেয়েছিল এবং ফরাসিরা কিন্তু সফলতা অর্জন করতে পারেনি এবং শেষ পর্যন্ত শূন্য হাতেই তাদের ভারত থেকে বিদায় নিতে হয়। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের পলাশীর যুদ্ধ সম্পর্কে পড়ানোর চেষ্টা করব। আর এই পর্যন্ত যে 3-4টি ক্লাস এই অধ্যায়ের উপর হয়ে গিয়েছে, এই ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করবে। এগুলো যদি তোমরা না পড়ে ফেলে রাখো, তাহলে কিন্তু সবগুলো যখন একসাথে পড়তে যাবে তখনই তোমাদের সমস্যা হবে, কঠিন মনে হবে। এ কারণে যখনকার পড়া তখনই পড়বে, ফেলে রাখবে না। এখানে প্রশ্নগুলো তাহলে ছোট ছোট যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে আজকে উপস্থাপনা করলাম, সেটি হচ্ছে ফরাসিরা কখন ভারতবর্ষে আগমন করেছিল, ইংরেজদের মতো কেন তারা আধিপত্য বিস্তার করতে পারেনি, তারপর হচ্ছে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল,
এরপর হচ্ছে কর্ণাটকের প্রথম যুদ্ধের বর্ণনা দাও। এরপর হচ্ছে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধের বর্ণনা দাও। প্রশ্নগুলো খাতায় সুন্দর করে লিখে ফেলবে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।